This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখতে শুরু করেছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। এক চাঞ্চল্যকর খবর আমাদের সকলকে নাড়িয়ে দিয়ে গেল। পেহেলগাঁওয়ে যে নাশকতা ঘটল, সেই নাশকতায় তিনজন বাঙালি প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে একজন বিতান অধিকারী। তিনি দক্ষিণ কলকাতার বাসিন্দা। আসলে তিনি ফ্লোরিডার বাসিন্দা, দক্ষিণ কলকাতায় তার বাড়ি। কিন্তু তার মৃত্যুর পর যেসব খবর বাইরে বেরিয়ে এলো, তাতে শুধু স্তম্ভিত হয়ে যায়নি, মানে হৃদয় বিদারক এক ঘটনা। বিতান অধিকারীর স্ত্রী, তিনি দুবার বয়ান বদল করলেন। প্রথমে বললেন যে যারা গুলি করতে এসেছিল উগ্রপন্থীরা, তারা এলোপাথাড়ি গুলি চালিয়েছিল, ফলে তার স্বামী মারা গিয়েছে। পরে তিনি বললেন যে না, তাদেরকে ধর্ম জিজ্ঞাসা করে করে গুলি চালানো হয়েছে এবং তার স্বামী হিন্দু বলে তাকে মেরে ফেলা হয়েছে। এবং এটাও তিনি বললেন কলকাতা বিমানবন্দরে নেমে শুভেন্দু অধিকারীকে, যে আপনার ভরসায় আমি এখানে এসেছি। খুব ভালো কথা, তিনি শুভেন্দু অধিকারীকে ভরসা করছেন। এর থেকে ভালো কি হতে পারে? কিন্তু যে চাঞ্চল্যকর খবরগুলো উঠে এর পর, সেটা শুনলে আপনিও রাগে ঘেন্নায় নিজেকেই থুতু দেবেন। কি ঘটনা? বিতান অধিকারীর স্ত্রী তার স্বামীর শেষকৃত্য সম্পন্ন হওয়ার আগেই তিনি ক্রাউড ফান্ডিং শুরু করলেন, অর্থাৎ লোকের কাছ থেকে টাকা চাওয়া শুরু করলেন। টার্গেট 3 কোটি টাকা। 3 কোটি টাকা তার টার্গেট। যখন আমরা এই ভিডিওটি করছি তখন প্রায় 1 কোটি টাকা ইতিমধ্যে উঠে গিয়েছে। সারা পৃথিবী থেকে 2000 মানুষ তাকে সাহায্য করেছেন। তিনি ফ্লোরিডায় থাকেন, নিঃসন্দেহে সম্পন্ন বলেই তিনি আমেরিকায় থাকেন। তার 3 কোটি টাকার কি প্রয়োজন? রাজ্য সরকার এইরকম ঘটনা ঘটলে রাজ্য সরকার সেই পরিবারের পাশে আর্থিক সাহায্য নিয়ে থাকে, আমরা জানি। কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তিনি দাবি করেছেন যে টাকাটা শুধুমাত্র তার স্ত্রীকে না দিয়ে সেই বিতান অধিকারীর বাবা মাকেও দেওয়া হোক, কারণ বিতান অধিকারী তার বাবা মায়ের সাথে সম্পর্ক রাখতেন না, তাদের অবস্থাও তেমন খুব একটা ভালো না। কিন্তু এইসব ঘটনা যখন গড়াচ্ছিল, তখন এলো আরো এক চাঞ্চল্যকর খবর। শুনলে আপনি শিউরে উঠবেন। বিতান অধিকারীর স্ত্রী, তিনি ভারতীয়ই নন, ভারতের পাসপোর্ট তার নেই। তিনি জাল নথি দিয়ে ভারতবর্ষে আছেন। 2023 সালে তিনি ভারতীয় পাসপোর্টের আবেদন করেন এবং তা বাতিল হয়ে যায়। ফলে তাকে ফ্লোরিডা থেকে কলকাতায় ফেরত পাঠানো হয়। এইরকম একজন জালিয়াত মহিলা, যিনি তার স্বামীর মৃত্যুকে কেন্দ্র করে টাকা তুলছেন এবং পাসপোর্ট জালিয়াতি মানে নথি জালিয়াতি করে ভারতবর্ষে আছেন, তিনি আশ্রয় চাইছেন কার? শুভেন্দু অধিকারী। কারণ তিনি এটা ভালো করে জানেন যে কেঁচো খুঁড়তে যখন কেউটে বেরোবে, বাঁচালে বিজেপিই বাঁচাতে পারবে, কারণ বিজেপির হাতে দেশের সমস্ত ক্ষমতা। এইরকম একটা ধারণা থেকে তিনি শুভেন্দু অধিকারী শরণাপন্ন হয়েছেন, বেশ করেছেন। শুভেন্দু অধিকারী তার সন্তানের সারা জীবনের দায়িত্ব নিতে চেয়েছেন। এটাও অত্যন্ত ভালো কথা যে শুভেন্দু অধিকারীর মহানুভবতাকে আমরা স্যালুট জানাই, সেলাম জানাই। আমরা মাঝে মাঝে শুভেন্দু অধিকারীর সমালোচনা করি ঠিকই, কিন্তু এই ব্যাপারে স্যালুট না জানিয়ে পারছি না। কিন্তু ঘটনা হচ্ছে যে মহিলা ভারতীয়ই নন, তিনি ভারতে আছেন কি করে? ভারতে বসে তিনি সারা পৃথিবী থেকে টাকা সংগ্রহ করছেন কি করে? এর কি কোনো তদন্ত হবে না? বিশ্ব বাংলা সংবাদ, তারা এই খবরটি প্রকাশ করে এবং সাংবাদিক অনিন্দ্য চৌধুরী এই খবরটি প্রকাশ করেন। এবং খবরটি নজরে আসতেই আমরাও কিন্তু বিভিন্নভাবে খবর নেওয়া শুরু করি, বিভিন্ন খোঁজ খবর নেওয়া শুরু করি। তাতে যেটা উঠে এসেছে, তাতে দেখা যাচ্ছে এই বিতান অধিকারীর স্ত্রীর কারণে বিতান অধিকারী তার মা বাবার কাছে যেতে পর্যন্ত পারতেন না এবং সম্পর্ক অত্যন্ত ক্ষীণ সম্পর্ক ছিল। একজন বাবা মা ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে বড় করে তাদের বিদেশে যাওয়ার মতন উপযুক্ত করে দেয়, তারপর ছেলে মেয়েরা বড় হয়ে বিদেশে চাকরি বাকরি পেয়ে যদি এই ব্যবহার করে, সেটাকে আর যাই হোক সনাতনী বলে না।
সনাতন ধর্ম এটা শেখায় না। শুভেন্দু অধিকারী কি করে এই মহিলাকে আশ্রয় দিতে চাইছেন আমি জানি না। যার ভারতীয় পাসপোর্টই নেই, যিনি ভারতের নাগরিকই নন, যিনি 2023 সাল থেকে ভারতবর্ষে আছেন, আসলে তিনি বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা। এই খবর তো বেরিয়ে আসছে আস্তে আস্তে। ঢাকার নারায়ণগঞ্জ থেকে তিনি কলকাতায় এসছেন এবং কলকাতা থেকে তিনি ফ্লোরিডাও গেছেন, পাসপোর্ট নেই বলে তাকে ফেরত পাঠানো হয়েছে। এবার ঘটনা হচ্ছে এই রকম একজন মহিলাকে বেশ কিছু মানুষ, প্রায় 2000-এর মতন মানুষ তাকে আর্থিক সাহায্য করেছেন। 1 কোটি টাকা ইতিমধ্যে উঠেও গিয়েছে। তার মানে কি স্বামীর মৃত্যুকে সামনে রেখে তিনি টাকার তোলাবাজি করছেন? এই মুহূর্তে বলাটা হয়তো সমীচীন হলো না, বলাটা হয়তো ঠিক হলো না, তিনি শোকস্তব্ধ অবস্থায় আছেন, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তার শোক তো কোথাও ঝরে পড়ছে না। তিনি তো টাকা তোলাতেই মশগুল, তিনি তো রাজনৈতিক খেলা খেলতেই মশগুল। প্রথমে তিনি জি 24 ঘন্টাকে বললেন যে না, এলো পাথারি গুলি চালানো হয়েছে, তার ফলে তার স্বামীর মৃত্যু হয়েছে। তারপর কলকাতা এয়ারপোর্টে নেমেই তিনি বললেন না, হিন্দু বেছে বেছে মারা হয়েছে। কোন কথাটা আমরা বিশ্বাস করব? যার পাসপোর্ট নেই, যিনি ভারতবর্ষেই থাকেন না, যিনি পাসপোর্ট যার ক্যান্সেল হয়ে গেছে নথি জালিয়াতি করার কারণে, এরকম জালিয়াত মহিলাকে কতটা ভরসা করা যায়? যদিও তিনি এই মুহূর্তে মানে শোকস্তব্ধ অবস্থায় আছেন, তিনি তার স্বামীকে হারিয়েছেন চোখের সামনে। এটা নিঃসন্দেহে যন্ত্রণার, কষ্টের। আমার আপনার পরিবারে কারুর হলে একই যন্ত্রণা হতো, কিন্তু জালিয়াতদের প্রতি সমবেদনা কতটা মেনে নেওয়া যায় এটা? আর শুভেন্দু অধিকারী আগুক পিছু না ভেবে, আগে সামনে পেছনে না তাকিয়ে তিনি ধুম করে বলে দিলেন বাচ্চার দায়িত্ব নেবেন, নিন বাচ্চার দায়িত্ব। কিন্তু কার বাচ্চার দায়িত্ব নিচ্ছেন, যিনি তো ভারতবর্ষের নাগরিকই নন? যদিও পিতার সূত্রে তিনি হয়তো ভারতীয়, বাচ্চাটি ভারতীয়, তার দায়িত্ব নিয়েছেন, অত্যন্ত ভালো কথা। কিন্তু এইরকম একজন মহিলাকে সাপোর্ট করা, কানাঘুষো শোনা যাচ্ছিল তিনি নাকি বিজেপির টিকিটও পেতে চলেছেন। রত্না দেবীর জায়গায় বা যাদবপুর থেকে কোনো একটা জায়গা থেকে তিনি বিজেপির টিকিটে লড়তেও চান। শহীদ পরিবারের কাউকে পেলে বিজেপি কি ছাড়ে? সেটা তো এনক্যাশ করবেই। কিন্তু যিনি ভারতের নাগরিকই নন, যার ভোটার লিস্টে নামই নেই, যিনি নথি জালিয়াতি করে ভারতে আছেন, তাকে বিজেপি টিকিট দেবে? সম্ভবত এই ঘটনার পর, এই ঘটনা প্রকাশ হওয়ার পর আর হয়তো বিজেপি তাকে টিকিটও দেবে না। কিন্তু তারপর কি হবে? দুদিন পরে সব ধামাচাপা পড়ে যাবে। এরকম নথি জালিয়াতেরা কলকাতার মধ্যে বসে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে টাকা তুলবে। ওদিকে শুভেন্দু অধিকারী ঘটিয়েছেন আর এক ঘটনা। ঘটনাটা কি? এক ভদ্রলোকের বাড়িতে জিওর মোবাইল, মানে জিও ফাইবারের যে টাওয়ার হয়, সেই টাওয়ার, যেটা আমাদের স্টুডিওতেও লাগানো আছে, সেই জিও ফাইবারের টাওয়ারকে দেখে তিনি বলছেন পাকিস্তানি উগ্রপন্থীর এখানে আশ্রয় নিয়েছে, এবং শুধু আশ্রয় নেয়নি, এই যে বিভিন্ন ন্যানো বিম ইত্যাদি ইত্যাদি বলে তিনি বিভ্রান্ত করার চেষ্টা করেছেন তার টুইটার হ্যান্ডেলে। এবং তদন্ত করে দেখা গেল তিনি যেটা বলেছেন সর্বৈব মিথ্যে। বিরোধী দলনেতার কাছ থেকে এরকম একটা মিথ্যে প্রোপাগান্ডা আমরা আশা করি না। বিরোধী দলনেতার আরো দায়িত্বশীল আচরণ আশা করি, কিন্তু বিরোধী দলনেতা কবেই বা দায়িত্বশীল ছিলেন? তিনি মুসলিমদের জেহাদি বলছেন, লুঙ্গি বাহিনী বলছেন, স্বয়ং মুখ্যমন্ত্রীকে মমতাজ বেগম বলছেন। তার কাছ থেকে এর বেশি প্রত্যাশা করা যায়ও না, করিও না আমরা। কিন্তু তিনি এমন একজন লোককে আশ্রয় দিতে চাইছেন যিনি ভারতের নাগরিকই নন। এইরকম একটা লোককে আশ্রয় দেওয়া মানে বেআইনি ভাবে, সিএএ আইন লাগু করেও না। এখন হয়তো তার প্রতি হয়তো সিএএ, এনআরসি ইত্যাদি ইত্যাদি করে তাকে ভারতীয় নাগরিক করে দেওয়া হবে এখন। কিন্তু এই এতদিন 2023 থেকে তিনি যে ভারতবর্ষে আছেন, আজ 2025 পর্যন্ত, তার জন্য কোনো শাস্তি হবে না? মৃত বিতান অধিকারীর দাদা এ ব্যাপারে মুখ খুলেছেন, বিভু অধিকারী। তিনি পেশায় একজন উকিল, তিনি মুখ খুলেছেন। তারা আইনি ব্যবস্থা নিচ্ছেন, এবং এই আইনি ব্যবস্থা নেওয়াই উচিত। এই যে বলেছিলেন না অমিত শাহ, ঘুষপেটিয়ে কো খদেড় দেঙ্গে, তো এইবার ঘুষপেটিদের খেদিয়ে দেওয়ার সময় এসেছে। সেটা কি বিতান অধিকারীর স্ত্রীকে দিয়েই শুরু করবেন? সম্ভবত না, কারণ বিজেপি রাজনীতির গন্ধ পেয়ে গিয়েছে এখান থেকে ফায়দার গন্ধ পেয়ে গিয়েছে, কারণ মহিলার মুখ থেকে বেরিয়েছে বেছে বেছে হিন্দু মারা হয়েছে। একটা 20 মিনিটের অপারেশনে 28 জনকে মারতে হলে বেছে বেছে মারা যায়? কেউ বলছেন জামা কাপড় খুলে চেক করা হয়েছে, কেউ বলছেন জিজ্ঞাসা করে চেক করা হয়েছে। হতে পারে জিজ্ঞাসা করে চেক করা হয়েছে। যদি এটা হয়ে থাকে
যারা করেছে তারা অত্যন্ত ঘৃণ্য কাজ করেছে, তাদেরকে ধিক্কার জানায়, তাদের চরম শাস্তি জানায়। কিন্তু তারা করলো কি করে? বর্ডার থেকে 100 কিলোমিটার পার হয়ে এলো কিভাবে? বর্ডার সিকিউরিটি ফোর্স কি নপুংসক? স্বরাষ্ট্র দপ্তর কি নপুংসক হয়ে গিয়েছে? এলেও যদি ঘটনাটা ঘটার পর তারা নিরাপদে ফিরে গেল কি করে? তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? এরকম হাজারো প্রশ্ন ভিড় করে আসছে, উত্তর দেওয়ার কেউ নেই। উত্তর তো মানুষ দেবে। উত্তর মানুষ দেয় তার ভোটের বাক্সে। নিশ্চয়ই আগামী ভোটের বাক্সে মানুষ এইসব মিথ্যাচারের, এই অন্যায় অবিচারের নিশ্চয়ই জবাব দেবে। বারবার তারা বলেন বিজেপি থেকে যে হিন্দু খাতরে মে হ্যায়। হিন্দু খাতরে মে হ্যায় কাদের দ্বারা? এই হিন্দুদের দ্বারাই তো। কারণ হিন্দু রাষ্ট্রপতি, হিন্দু প্রধানমন্ত্রী, হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরেও যদি হিন্দু খাতরে মে থাকে, তাহলে তো এই হিন্দুদের নিজেদের জায়গায় থাকার অধিকারই নেই, তাদের পদত্যাগ করে চলে যাওয়া উচিত। 20% মুসলমান সারা ভারতবর্ষে আছে, তারা যদি 80% হিন্দুর ওপর খতরা তৈরি করে বা অসুবিধাজনক পরিস্থিতি তৈরি করে, এর থেকে তো হিন্দুদের লজ্জার আর কিছু হতে পারে না। এরপরেও বলছেন অখণ্ড ভারত চাই। অখণ্ড ভারত মানে কি? আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ সব মিলিয়ে, মায়ানমার, এই সব মিলিয়ে ভারতবর্ষ চাই। এখনই ভারতবর্ষে 20% মুসলিম, তাতেই থরহরি কম্প এই তথাকথিত সনাতনীদের। এরপরে যদি এতগুলো দেশের মুসলিম এক জায়গায় আমাদের দেশের সাথে মিশে যায়, তখন তো হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাবে অখণ্ড ভারতে। তখন কি করবেন? আসলে এইসব গালগপ্প ছড়ানো হয় হিন্দু ভোটকে একত্রিত করার জন্য, মুসলিমদের দেখিয়ে ভয় দেখানো হয়। আমি মনে করি 99.99% মুসলিম অত্যন্ত ভালো, সৎ, এবং তারা এই দেশটাকে আমার আপনার চেয়ে অনেক বেশি ভালোবাসে। কিন্তু তাদেরকে সবসময় দেশদ্রোহী দাগিয়ে দেওয়া হয়। আর দাগিয়ে দেওয়া হচ্ছে কবে থেকে? এই 2014 পর থেকে। মুসলমান মানেই খারাপ, মুসলমান মানেই তারা পাকিস্তানি অথবা বাংলাদেশি, এরকম একটা ধারণা তৈরি করে দেওয়া হচ্ছে। দেশটা তোমার বাপের নাকি? তুমি যাকে খুশি বলে দেবে দেশদ্রোহী, যাকে খুশি বলে দেবে পাকিস্তানে চলে যেতে, যাকে খুশি বলে দেবে তুমি বাংলাদেশে চলে যেতে। তোমার বাপের দেশ এটা। এই ধরনের ভাষা আমি ব্যবহার করি না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। এই দেশটাকে আমি আপনি যতটা ভালোবাসি, ততটাই তার থেকেও বেশি ভালোবাসে মুসলমানেরা। এটা আমরা ভুলে যাই কেন? বারবার কিছু হলে মুসলমানদের দিকে আঙুল দেখে দেওয়া। স্বরাষ্ট্র দপ্তর নিজের ব্যর্থতা স্বীকার করছে না। মানুষের কাছে নতজানু হয়ে বলুক যে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স ঠিক করে গার্ড দিতে পারেনি, আমি পদত্যাগ করে চলে যাচ্ছি। বলুক নরেন্দ্র মোদী, অমিত শাহেরা। সেই দম আছে, সেই হিম্মত আছে? ক্ষমতা আঁকড়ে থাকার জন্য মানুষ খুন করা, সেনা খুন করা এদের বাঁ হাতের খেলা। আর কবে যে মানুষ বুঝবে, বিশেষ করে গোবলয়ের মানুষ বুঝবে, আমি জানি না। সকালবেলা হিন্দিতে একটা ভিডিও করেছিলাম, তার মিশ্র প্রতিক্রিয়া এসছে। কেউ বলছে হিন্দিতে ভালো হয়েছে, কেউ বলছে না হিন্দি করবেন না। তো আমাদের চ্যানেলটা বাংলা চ্যানেল, বাংলাতেই করব। গোবলয় পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য হিন্দিতে করা। যদিও ভিডিওটি খুব একটা সাড়া ফেলেনি মানুষের মনে, ভিডিওটি খুব বেশি প্রচার পায়নি। প্রচার পেলে হয়তো ভালো লাগতো। কিন্তু আমরা যারা পশ্চিম বাংলায় থাকি, আমরা যারা বাঙালি, আমরা সবসময় চাইবো যে উগ্রপন্থী যারা বিদেশ থেকে এসে আমাদের দেশে আক্রমণ করে চলে যাচ্ছে, তাদেরকে যেন কোনোভাবে রেয়াত করা না হয়। তাদেরকে যেন উচিত শিক্ষা দেয় নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী যদি তাদের উচিত শিক্ষা দিতে চায়, এই গরমাগরম ভাষণ না দিয়ে, ওই রাজনাথ সিং এর মতন কড়ি নিন্দা না করে, যদি সঠিক উপায়ে ব্যবস্থা নেওয়া হয়, ডাইরেক্ট অ্যাটাক যদি করা হয়, পাকিস্তানকে যদি সরাসরি আক্রমণ করা হয় এবং পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হয় যে এই ধরনের উগ্রপন্থী ঘটনা ঘটলে তোমার দেশের একটা একটা করে অংশ আমি ছিনিয়ে নেব। বিহারে বলেছেন মিট্টি মে মিলা দেগা। এসব ভোটের প্রচার। বিহার যেহেতু ভোট, তিনি ভোটের প্রচার করতে গেছেন। 28 জন মানুষ মারা গিয়েছে, সেদিকে তাঁর হুঁশ নেই, তিনি বিহারে ভোটের প্রচার করছেন। এই হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী। কতদিন বরদাস্ত করব? কত কাল আর বরদাস্ত করব? আমি জানি না দেশের মানুষের ঘুম কবে ভাঙবে। আমাদের মতন ছোট ছোট ইউটিউব চ্যানেল আমরা চেষ্টা করি মানুষের ঘুম ভাঙানোর। তবুও বেশ কিছু মানুষ ঘুমিয়ে থাকেন, কেউ কেউ জেগেও ঘুমিয়ে থাকেন। কারণ ধর্ম তাদেরকে এমন ভাবে গ্রাস করেছে, তারা জেগেও জাগেন না। তারা একাডেমিক কোয়ালিফিকেশন অনেক হাই, পড়াশোনায় অনেক ভালো তারা, কিন্তু তারা মূর্খের অধম হয়ে বসে থাকেন এই ধর্মের মোড়ক গায়ে দিয়ে। এদেরকে আগে চিহ্নিত করুন। এরাই সমাজের আসল শত্রু। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না। দেখা হবে আগামীকাল সকালে। আসবেন সম্ভবত প্রসূন গুপ্ত আপনাদের কাছে তার প্রশ্নের পাঁচ নিয়ে। সকলে ভালো থাকুন। শুভরাত্রি।